গোছানোর বাজেট, জনগণের জন্য কল্যাণকর কিছুই নেই বলছে জামায়াত। এদিকে ভোট নিয়ে বাংলাদেশের জনপ্রত্যাশার মর্যাদা দেবে ভারতের নতুন সরকার, প্রত্যাশা ফখরুলের। জানাবো তারেকের দুর্নীতি নিয়ে সংবাদ হয় না কেন, প্রশ্ন কাদেরের। এবং সর্বশেষ জানাবো বাজেট নিয়ে মাঠ গরম করতে চায় বিএনপি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আখের গোছানোর বাজেট, জনগণের জন্য কল্যাণকর কিছুই নেই বলছে জামায়াত। প্রস্তাবিত বাজেট জনগণের জন্য কোনো কল্যাণকর বয়ে আনবে না। বাজেটকে করের চাপ, রাজস্ব আদায়ের যে টার্গেট তাও অবাস্তব। কালো টাকা সাদা করার যে সুযোগ বাজেটে রাখা হয়েছে তা নৈতিক ও অর্থনৈতিক কোনো দিক থেকে গ্রহণযোগ্য নয়। এই বাজেট সামাজিক ন্যায্যতার দিক থেকে বৈষম্যমূলক। অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেন, অর্থমন্ত্রী গত 6 জুন জাতীয় সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন। সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শীর্ষক বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী তথ্য উপাত্ত পেশ করে যেসব আশার বাণী শুনিয়েছেন তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তিনি বলেন, সুখী সমৃদ্ধ বলতে অর্থমন্ত্রী যে বাংলাদেশের কথা বলছেন তা সম্পূর্ণ কাল্পনিক। মানুষ, দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতি, পানি গ্যাসের অব্যাহত মূল্যবৃদ্ধি এবং ব্যাংক লুটপাট সহ শেয়ার বাজার কেলেঙ্কারি, বিদেশে অর্থ পাচার ও সরকারি পৃষ্ঠপোষকতায় লাগামহীন দুর্নীতির কারণে চরম কষ্টকর জীবনযাপন করছেন। এটাকে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বলা যায় না। জামায়াত ইসলামের সেক্রেটারি বলেন, 2024-25 অর্থ বছরে বাজেটে সাধারণ মানুষের উপর করের বোঝা বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে বড় অঙ্কের ব্যয় মেটাতে জাতীয় রাজস্ব বোর্ডকে 4,95,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়েছে। এটি অর্জন করতে চলতি সংশোধিত বাজেট থেকে 66,000 কোটি টাকার বেশি আহরণ করতে হবে, যা বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদরা। তিনি বলেন, বাজেটে খেলাপি ঋণ নিয়ন্ত্রণের কোনো কৌশল রাখা হয়নি। প্রস্তাবিত বাজেটে ঋণ খেলাপি ও হুন্ডির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কোনো কথা বলা হয়নি। বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্দেশের করেছেন অর্থমন্ত্রী। বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী। 6 মাসের মধ্যে নাকি মূল্যস্ফীতি কমানো হবে, অথচ 15 মাস ধরে মূল্যস্ফীতি 9%-এর উপরে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থনৈতিক স্থিতিশীলতা আনার বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই। আছে কিছু বাস্তব বর্জিত উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা বাজেট। আছে কিছু বাস্তবতা বর্জিত উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা বাজেটে 15% কর দিয়ে কালো টাকা সাদা করে সুযোগ দেওয়ার সমালোচনা করে গেলাম পরোয়ার বলেন, এই সিদ্ধান্ত নৈতিক ও অর্থনৈতিক কোনো দিক থেকে গ্রহণযোগ্য নয়। অর্থমন্ত্রী এই পদক্ষেপ সামাজিক ন্যায্যতার দিক থেকে বৈষম্যমূলক। বাজেট সর্বোচ্চ কর হার নির্ধারণ করা হয়েছে 30%, কিন্তু 15% কর দিয়েই কালো টাকা বৈধ করা যাবে। এই পদক্ষেপের মাধ্যমে কর ফাঁকিবাজদের প্রণোদনা দেওয়া হয়েছে। তিনি বলেন, বাজেটে ব্যক্ত করে বৃদ্ধির পাশাপাশি আয়ুসীমা বাড়ানো উচিত ছিল। এক্ষেত্রে আয়ুসীমা 4.5 লাখ টাকা হওয়া উচিত বলে আমরা মনে করি। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ নিয়ে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। 2021-22 অর্থ বছর থেকে ধারাবাহিকভাবেই জিডিপিতে শিক্ষা খাতে বরাদ্দ কমছে। যদিও শিক্ষা খাতে মোট বরাদ্দ বেশি দেখিয়ে অনেকটা শুভ অঙ্কের ফাঁকির আশ্রয় নেওয়া হয়েছে। জামায়াতের এই নেতা বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির কোনো নিশ্চয়তা নেই বাজেটে। সার, বীজ ও কীটনাশক প্রাপ্তির ক্ষেত্রে কৃষকদের সুবিধা দেওয়ার কোনো দিক নির্দেশনা বাজেটে নেই। বাজেটে শিল্প উন্নয়ন, বিকাশ এবং নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনের কোনো দিক নির্দেশনা রাখা হয়নি। বাংলাদেশের ব্যাংকগুলো বর্তমানে লুটপাটের কারখানায় পরিণত হয়েছে উল্লেখ করে জামায়াত সেক্রেটারি বলেন, গ্রাহকরা ব্যাংকে টাকা রাখতে ভরসা পাচ্ছেন না। ব্যাংক থেকে ঋণ গ্রহণের নামে বিশেষ গোষ্ঠী জনগণের আমানতের টাকা আত্মসাৎ করার যে অপকৌশল গ্রহণ করেছে তা রোধ করার জন্য বাজেটে কোনো দিক নির্দেশনা নেই। তিনি বলেন, অনেক দেশে সরকার বেকারদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা দিয়ে থাকে। আমাদের দেশে সেরকম কিছু করার সদিচ্ছা এই সরকারের নেই। এবারের বাজেটে বেকারদের জন্য কোনো পদক্ষেপ নেই। ভোট নিয়ে বাংলাদেশের জনপ্রত্যাশার মর্যাদা দেবে ভারতের নতুন সরকার, প্রত্যাশা ফখরুলের। ভারতে টানা 3য় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের জনপ্রত্যাশাকে ভারতের নতুন সরকার মর্যাদা দেবে এমন প্রত্যাশা ব্যক্ত করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, ভারতের নতুন সরকার নিয়ে সাংবাদিকরা আমাদের কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। এই সম্পর্কে আমরা বলার একটাই, ভারত আমাদের প্রতিবেশী দেশ, নিঃসন্দেহে আমাদের প্রভাবশালী প্রতিবেশী দেশ। তিনি বলেন, ভারতের নতুন সরকারের কাছে আমরা একটাই আশা করব, এখনো তারা দেশে জনগণের যেভাবে প্রতিনিধি নির্বাচন করতে পারে, তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের বিচার বিভাগ যেভাবে কাজ করতে পারে, আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশে গণতন্ত্রকে সেভাবে প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই ভারতের সরকার বাংলাদেশের মানুষের প্রত্যাশাকে মর্যাদা দেবেন। তারা সেভাবেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। অভিন্ন নদীর হিস্সা আদায়, তিস্তার পানি বন্টন চুক্তি না হওয়া এবং সীমান্ত হত্যা বন্ধে শেখ হাসিনা সরকারের ব্যর্থতার সমালোচনাও করেন মির্জা ফখরুল। একই দিন তার নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।
সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয় মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠিত জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আধুনিক কৃষি, অভিন্ন নদীর পানি আগ্রাসন এবং জলবায়ু ভারসাম্যহীনতা রোধে শহীদ জিয়ার ভূমিকা শীর্ষকে আলোচনা সভা হয়। এতে মূল প্রবন্ধক পাঠ করেন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদাত হোসেন বিপ্লব। বিএনপি মহাসচিব বলেন, গতকাল রোববার একটা সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো। আমি নাম বলবো না তার, আপনারা অনেকে চিনে ফেলতে পারেন তাকে। সে এখন রাজনীতি থেকে দূরে আছে। সে তখন ছাত্রলীগের নেতা ছিল, পরবর্তীকালে সে আওয়ামী লীগও করেছে, এমপিও হয়েছে। এখন প্রায় 10 থেকে 12 বছর ধরে আর রাজনীতির কাছাকাছি নেই। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি রাজনীতি করছো না কেন? আমাকে সে বলছে কোন রাজনীতি করব। আমি বললাম আওয়ামী লীগ করবা। সে বলল, আওয়ামী লীগ কি আওয়ামী লীগ আছে? এটা তো এখন আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ। এই হচ্ছে একজন আওয়ামী লীগ নেতার উপলব্ধি। সে রাজনীতি থেকে চলে গেছে, এটাই বাস্তবতা যোগ করেন তিনি। মির্জা ফখরুল আরো বলেন, আজকে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রাম করা সেই আওয়ামী লীগ সে নেই। সে আওয়ামী লীগ নেই যারা আমাদের সঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছিল। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা যখনই আসে তখনই তাদের কেমিস্ট্রিতে পরিবর্তন শুরু হয়। সেই পরিবর্তনটা হচ্ছে তারা সর্বগ্রাসী হওয়া শুরু করে। শেখ মুজিবুর রহমান নিজেই বলেছিলেন, ওই সময় সবাই পায় সোনার খনি, আমি পাই চোরের খনি। চোরের খনি সব দিকে। তখন কম্বল এসেছিল, তিনি বললেন আমার কম্বলটা চুরি করে নিয়ে গেছে। মির্জা ফখরুল বলেন, সরকার পরিকল্পিত ও সচেতনভাবে বাংলাদেশকে একটা নতজনে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। অনেকে বলবে এত উন্নয়ন করেছে, মেগা প্রজেক্ট করেছে, কিন্তু সেসব থেকে কি পরিমাণ অর্থ মেগা পাচার হয়েছে সেটা দেখা দরকার। তিনি বলেন, আজকে এমন একটা অবস্থা হয়েছে, মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা একেবারেই শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। সরকার বাজেট দিয়েছে, কিন্তু এটা পুরোপুরি লুটপাটের বাজেট। বিএনপি মহাসচিব বলেন, দেশের বিচার ব্যবস্থা দেখুন, শিক্ষা ব্যবস্থা দেখুন, কোথাও কোনো সুখবর নেই। সব দিকে সংকট চলছে। আমাদের গণতান্ত্রিক অধিকার ভুলুণ্ঠিত, ভোটের অধিকার হরণ করা হচ্ছে, দেশে ফ্যাসিবাদ কায়েম করা, জনগণের উপর জুলুম চালানো হচ্ছে। তারেকের দুর্নীতি নিয়ে সংবাদ হয় না কেন, প্রশ্ন কাদেরের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বললে তা সংবাদ মাধ্যমে প্রকাশ হয় না জানিয়ে হতাশা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পরের দিন পত্রিকার পাতায় পায় না। এটা খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক। প্রতিষ্ঠার 75 বছরে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করবে দলটি। এই নিয়ে সংবাদ মাধ্যমে কাভারেজ কম বলে অভিযোগ করে আওয়ামী লীগ সম্পাদক বলেন, গতকাল আমাদের মূল আলোচনা ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠার প্লাটিনাম জয়ন্তী নিয়ে, অথচ একটা শব্দ নাই কোনো পত্রিকায়। আপনারা চলে গেলেন আজিজ আর বেনজিরে। ওটাই হলো হেডিং, এটাতেও হওয়া উচিত না। আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী ফোকাসে রেখে কথা বলেছিলাম, আপনারা ওখানে বেনজির আজিজকে ঢুকিয়েছেন। প্রায় দেখছি আমি কিছু বললেই দুজন বেনজির আজিজ আসে, তারেক রহমানের বিরুদ্ধে কিছু বললেই সেটা তো আসে না। তারেক রহমানের দুর্নীতি নিয়ে কথা বলি, সেটা পরের দিন পত্রিকার পাতায় পায় না। এটা খুবই দুর্ভাগ্যজনক। ওবায়দুল কাদের বলেন, যা দেখবে যা শুনবে সেটাই তো প্রচারিত হবে, এটাই তো মিডিয়ার ধর্ম, এটাই মিডিয়ার কর্তব্য। আমরা মূল সাবজেক্ট থেকে আপনি 1000 মাইল দূরে চলে যাবেন, এটা তো ঠিক না। আজকের মিটিংটাও হীরক জয়ন্তী। তিনি বলেন, প্লাটিনাম জয়ন্তীতে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগকে প্রতিপক্ষ, সেটা বিবেচ্য বিষয় নয়। ভারত সফর শেষে দেশে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ভারত সফরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে, পরে বৈঠকের বিস্তারিত জানা যাবে। তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে যখন প্রস্তুত হচ্ছে, ঠিক এই সময় বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী এসেছে। 23 তারিখ সকালে বঙ্গবন্ধু ভবনের সামনে প্লাটিনাম জন্ম জয়ন্তী শুভ উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 23 তারিখ বিকেলে 3টা আলোচনা সভা সরোয়ার দুর্দানে শুরুতে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর রবীন্দ্র সরোবর ও হাতিরঝিলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সাইকেল র্যালিও অনুষ্ঠিত হবে। কাদের আরো বলেন, সারা দেশে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত 3 দিন ব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হবে। বাজেট নিয়ে মাঠ গরম করতে চায় বিএনপি। গতকাল জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগের একটি প্রথম বাজেট। এই বাজেট নিয়ে এখন নানামুখী আলাপ আলোচনা হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এই বাজেটকে বাস্তবধর্মী নির্বাচনী ইস্তেহারের অঙ্গীকার পূরণের বাজেট হিসেবে অবহিত করা হয়েছে। বাজেট নিয়ে আওয়ামী লীগ বিভিন্ন নেতার নানা রকম বক্তৃতা বিবৃতি দিচ্ছেন। আজ বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বাজেটকে বাস্তব ভিত্তিক, ন্যায়সঙ্গত এবং সাম্প্রতিক সময়ে সংকট মোকাবেলার জন্য কার্যকর বলে দাবি করেছেন। অন্যদিকে সিপিডি সহ বিভিন্ন অর্থনৈতিক গ্রুপগুলো বাজেটের নানা বিষয় নিয়ে চুলোচেরা বিশ্লেষণ করছে, তারা কিছু কিছু বিষয় সমালোচনা করছে। তবে বিএনপি ঢালাওভাবে এই বাজেটের
সমালোচনা করে এটি প্রত্যাখ্যান করেছে। এই বাজেটের ফলে দুর্নীতি বাড়বে বলে মনে করছে দলটি। তবে শুধুমাত্র বক্তৃতা বিবৃতির মধ্যে নয়, বিএনপি বাজেটকে ঘিরে আন্দোলনে একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছে। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলেছেন, এখন পর্যন্ত বাজেট নিয়ে নানা মহলে প্রাথমিক যে প্রতিক্রিয়া, তাতে আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল এবারের বাজেটকে সমর্থন দেয়নি। বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে যারা নির্বাচন করছে সেই দলগুলো বাজেটের তীব্র সমালোচনা করেছে। জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদের হাসানুল হক ইনু এই বাজেটের বিভিন্ন দিক নিয়ে সমালোচনা করেছে। বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলেও বিএনপির ওই নেতা মনে করছেন। আর এইসব ক্ষেত্রেই বাজেটকে ঘিরে বিএনপি একটি বড় ধরনের আন্দোলন গড়ে তোলা যায় কিনা সে ব্যাপারে চিন্তা ভাবনা করছে। বিশেষ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে হরতাল ডাকা এবং বাজেটের প্রতিবাদে সমাবেশ করার বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বলেছেন, আমরা বাজেটের প্রাথমিক প্রতিক্রিয়া দিয়েছি, আনুষ্ঠানিকভাবে একটি প্রতিক্রিয়া দেওয়া হবে। প্রতিক্রিয়ার পর আমরা এই অগ্রহণযোগ্য বাজেটের বিরুদ্ধে আন্দোলন করব। তবে আন্দোলনে কি ধরনের কর্মসূচি নেওয়া হবে সেই সম্পর্কে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে বিএনপি নেতারা জানিয়েছেন। তবে বিএনপির অন্য একজন নেতা বলেছেন, শুধু বাজেট নয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থ পাচার, লুটপাট, দুর্নীতি ইত্যাদি সব বিষয় নিয়ে একসাথে বাজেটোত্তর সময়ে একটি আন্দোলন পটভূমি রচিত হয়েছে। এখন বিএনপি এই ইস্যুগুলো আন্দোলন করতে চায়। তবে বাজেট উত্থাপনের পরপরই দেশ ঈদের লম্বা ছুটিতে যাচ্ছে। আগামী 14 জুন থেকে 22 জুন পর্যন্ত দেশ মোটামুটি ছুটিতে থাকবে। আগামী 29 বা 30 তারিখে বাজেট এবং অর্থ বিল পাস হতে পারে। এরপরই বিএনপি হরতালের মতো কর্মসূচির কথা ভাবছে। বাজেট নিয়ে একটি অভিন্ন প্ল্যাটফর্ম গঠন করা যায় কিনা সে নিয়ে বিএনপি কথা বলবে বলে জানা গেছে। আগামী 2-1 দিনের মধ্যে স্পষ্ট হবে বাজেট নিয়ে বিএনপি কিভাবে আন্দোলন করবে এবং কতদূরে সে আন্দোলনের সীমানা বিস্তৃত হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।